আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গতদিন আমরা খুব মজার একটা গল্প করেছিলাম একজন পেশেন্টের সম্বন্ধে। আজকে একটু পড়াশোনা করি চলো। আসলে যেটা হলো যে আমরা যারা রেগুলার ব্যাচ আছো, যারা এই নভেম্বরে এক্সাম এনেছিলা, আসলে আমাদের এই দেশে পরিবর্তিত পরিস্থিতির জন্য কিন্তু আমরা রেগুলার এক্সামটা নিতে পারছি না। তবে গভর্নমেন্ট ট্রাই করছে যেটা যে আমরা যেন একটু দেরি করে হলেও এই পরীক্ষাটা নিতে পারি, এবং সেটা করার জন্য যে সিস্টেমগুলো ডেভেলপ করা দরকার আমরা সব মেডিকেল কলেজে তোমাদের জন্য সেই সিস্টেমটা ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। তো এখন তোমাদের সাথে আলাপ আলোচনা এবং সরকারের অনুমতি সব কিছু পেলে তখন হয়তো বা শিওর হওয়া যাবে যে আমরা কবে নাগাদ তোমাদের পরীক্ষাটা নেওয়ার জন্য চেষ্টা করব। তবে এটুকু ইনফরমেশন ঠিক যে এক্সাম হবে তোমাদের, এবং সেই এক্সামটা হয়তো বা আমাদের যেটা নভেম্বরে শিডিউল ছিল সেটা তো আমরা ধরতে পারছি না, হয়তো বা একটু পিছাতে পারে, বাট এক্সাম হবে। কাজেই প্লিজ গেট প্রিপেয়ার ফর দ্য এক্সাম, ওয়ার্ম আপ, ঠিক আছে? এবং আমাদের এই যে ক্লাসগুলো আছে এটার মাধ্যমে আমরা তোমাদেরকে ওয়ার্ম আপ করতে চাচ্ছি। বাড়িতে বসে আসলে মেডিকেলে পড়াশোনা হয় না, এটা সবাই জানি আমরা, এবং এটা হলে তো আর এমনি প্রাইভেটই এবার পরীক্ষা দিয়ে ফেলতে পারতাম, তা কিন্তু নয়। আমাদের এটা একটা ইনস্টিটিউশনাল বেসড পড়ালেখা এবং পেশেন্ট রিলেটেড পড়ালেখা। সেই জন্য আমাদের হসপিটালে আসতে হয়, রুগীর কাছে যেতে হয়, টিচারদের কাছে যেতে হয়। লেকচার ক্লাসের চেয়ে অনেক বেশি থাকে আমাদের টিউটোরিয়াল ক্লাস, অনেক বেশি থাকে আমাদের ডেমনস্ট্রেশন, অনেক বেশি থাকে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট। তো এই জন্য আসলে ওগুলি ছাড়া আমাদের মেডিকেলে পড়ালেখা হয় না। এরকম মনে করো লেকচার দিলাম, ওয়ান ওয়ে একটা কথা শুনলাম, এটা তো আসলে হয় না। তো তারপরে এই জন্য আমরা আসলে চাচ্ছি যে কত দ্রুত তোমরা ক্যাম্পাসে ফিরে আসবে, যে যার ক্যাম্পাসে চলে যাবে। আবার সেই ফ্লোটা কবে আসবে এক আল্লাহ জানেন, উনি আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবেন। তাহলে আজকে আমাদের একটু ভাইবা ডিসকাশন করার কথা ছিল। আমি মোটামুটিভাবে তোমাদের কিছু ভাইবা, এছাড়া রিটেন কোশ্চেন থেকে শর্ট এসে কোশ্চেন এবং শর্ট এসে কোশ্চেন এবং দুটোই আমরা একটুখানি গুছিয়ে এনেছি। গুছিয়ে এনে আমরা দেখতে চেষ্টা করেছি যেটা কোন কোশ্চেনগুলো আমাদের কমনলি আসছে এবং সেটার সাথে ডিসকাশন। তবে কোশ্চেনগুলোর মধ্যে একটা বিষয় হলো যে আমি এটাকে এমনভাবে একটু সাজিয়েছি যাতে তোমাদের টপিক্সের শুরু থেকেই এটা আমাদের এখানে প্রত্যেকটা টপিক সেইভাবে আলোচনার মধ্যে আসে, সেভাবে একটু সাজিয়েছি। হ্যাঁ, তো এখন আমাদের প্রথম যেটা আসছে সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা টপিক শুরু করার আগে বলতে চাই। এটা আমার খুব এমন একটা জায়গা যে প্যাশনের জায়গা, তো এই জায়গাটাতে থেকে আমি কাজ করার জন্য খুব চেষ্টা করছি, সেই জন্য আমি দু একটা কথা তোমাদেরকে শুরুতেই বলে নিতে চাই। সার্ভাইকাল ক্যান্সার ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এমন দ্য ফিমেল, অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ব্রেস্ট। তাই না? আমরা জানি প্রথম হলো ব্রেস্ট, 2 নম্বর হলো সার্ভাইকাল ক্যান্সার। বাট ইন দ্য লো সোশিওইকোনমিক কন্ডিশন অর দ্য সাউথ ইস্ট এশিয়া বা এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের সার্ভাইকাল ক্যান্সারটাও অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি তুলনামূলকভাবে। সার্ভাইকাল ক্যান্সার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্যান্সার যখন হয় ডেফিনিটিভ করে উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন, এটা কেন হয়েছে। রুগী আমার কাছে জানতে চায় যে আমার এই ক্যান্সারটা কেন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের কাছে একটা হাইপোথিসিস, দিট মে বি, বাট ইন কেস অফ সার্ভাইকাল ক্যান্সার উই ডোন্ট ডেফিনেটলি উই নো দ্য অর্গানিজম, হোয়াই এটা হচ্ছে। অর্গানিজম মানে ইনফেকশন করে, তাহলে এইটা কোথা থেকে আসছে? ক্যান্সারে তো আর কোনো জীবাণু হয় না, তাই না? কিন্তু আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সার এটা হচ্ছে আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটার মধ্যে আমাদের, এটা আমরা একটু পরে বলবো, তার আগে কয়েকটা ইন্ট্রোডাক্টরি কথা বলিনি। তাহলে এটা হতে পারে, এবং এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যখন সে ইনফেক্ট করে তখন ওখানে একটা লেশন তৈরি হয়, এবং এই লেশনটা কিন্তু দীর্ঘ সময় পরে যত মানুষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেকশন হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা সেলফ লিমিটেড ডিজিজ, একাই ভালো হয়ে যায়। আসলেই তো তাই, আমরা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম বলে একটা কথা আছে, তাই না? এই যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের অনেক এক্সপোজার হচ্ছে, কিন্তু সবাই কিন্তু আমরা ডিজিজ তৈরি করছি না, কিংবা সবার মর্টালিটি মরবিডিটি কিন্তু একই রকম নয়, এটা ইন্ডিভিজুয়ালাইজ হয়। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে তাই, ওরা যখন এফেক্ট করে তারা সবাই যে ক্যান্সার তৈরি করে তা কিন্তু নয়। বাট উল্টা দিক থেকে যদি বলি, যত সিএ সার্ভিক্স আছে তার মধ্যে 99% হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পজিটিভ। তার মানে হলো এইচপিভি হলেই সে সিএ সার্ভিক্স হবে তা কিন্তু নয়, কিন্তু সমস্ত সিএ সার্ভিক্সের কাছ থেকে যদি আমরা সেখানে ডিএনএ অ্যানালাইসিস করি 99% ক্ষেত্রে তুমি এইচপিভি ভাইরাসটাকে পজিটিভ পাবা। আমি কি ক্লিয়ার? এবং এইচপিভি ভাইরাসটা, এটার অনেকগুলো স্ট্রেইন আছে, তার মধ্যে আমাদের হাই অনকোজেনিক ভাইরাসগুলো কথা আছে, সিস্টেম আমরা বলছি 16,
18, 31, 33, এটা হলো হাই অনকোজেনিক ভাইরাস। এরা বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এই ধরনের ভাইরাস হলে আমাদের সিএসআরভি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য বলা হয়েছে, এরটা আরেকটা ব্যাপার হলো যে কোনো ক্যান্সার এটা খুব শর্ট টাইমের মধ্যে হয়, তাই না? বেশিরভাগ ক্যান্সার কিন্তু বলা হয়েছে ইট গ্রোস বাই মান্থস, কয়েক মাসের মধ্যে এটা সৃষ্টি হয়ে যায়। বাট ইন কেস অফ সিএসআরভি দেয়ার ইজ এ লং প্রি ক্যান্সারাস লেশন, মানে যখন এটা এইচপিভি ভাইরাস ইনফেকশন হলো সেখান থেকে একটা প্রি ক্যান্সারাস লেশনের মধ্যে সে যায়, প্রি ক্যান্সারাস লেশন, যেটাকে আমরা বলছি CIN, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। মানে ইটস এ অ্যাটিপিক্যাল সেলস উইদিন দ্য এপিথেলিয়াম, কিন্তু সেটা কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে ব্রেক করছে না। সো ইট ইজ দ্য প্রি ম্যালিগন্যান্ট লেশন, ইট ইজ দ্য সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, অ্যান্ড দিস ডিউরেশন ইজ অ্যাবাউট 15 to 17 years। মানে এই যে আমাদের একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেক্টেড হলো, প্রি ক্যান্সারাস লেশন হলো, এখান থেকে ক্যান্সার এটা তৈরি হতে আমাদের 15 থেকে 17 বছর সময় লাগছে। সো ইউ আর গেটিং এনাফ টাইম, যে টাইমের মধ্যে তুমি যদি এই সিআইএনকে যদি ডায়াগনোসিস করতে পারো এবং একে যদি ম্যানেজমেন্ট করতে পারো, ইউ ক্যান রিডিউস দ্য ইনসিডেন্স অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার আপ টু 80%। এটাকে তুমি 80% কমিয়ে আনতে পারো, এবং ডেথকে আমরা কমাতে পারি বাই 70%। সো এই যে হিউজ বার্ডেন অফ দ্য সিএসআরভিক্স, ইট ক্যান বি রিডিউস। এবং এটাই যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমাদের পেশেন্টরা জানতে চায়, ইজ দ্যার এনি প্রিভেনশন অফ দ্য ক্যান্সার? সব জায়গায় আমাদের কোনো উত্তর সেখানে সঠিক ডেফিনিটিভ উত্তর নেই, বাট ইন কেস ইয়েস উই হ্যাভ ডেফিনিটিভ রোল। তাহলে ডেফিনিটিভ রোল বলতে কীভাবে তুমি যদি এটাকে প্রিভেন্ট করতে চাও, এটা খুব কমন। তাহলে তোমাদের কোশ্চেনের মধ্যে আমি সবচেয়ে বেশি যেটা দেখেছি, হোয়াট আর দ্য স্ক্রিনিং মেথডস অ্যাভেলেবল ফর দ্য ক্যান্সার সার্ভিস, এটা সবচেয়ে বেশি এসেছে। এবং হাউ ক্যান প্রিভেন্ট সিএসআরভিস ইন আওয়ার কান্ট্রি, কীভাবে প্রিভেন্ট করবা? কাজে আমরা এই জায়গাটাতে এখানে কমপ্লিট করে যাই। তাহলে আমরা বলেছি যেটা, যে ইট ইজ প্রিভেন্টেবল বিকজ উই নো দ্য ডেফিনিটিভ রিস্ক ফ্যাক্টরস। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? এটাও একটা কোশ্চেন। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য CIN অথবা কার্সিনোম অফ দ্য সার্ভিস, দুটোর জন্য কিন্তু একই রিস্ক ফ্যাক্টর। বইতে দেখবা দুই জায়গায় লেখা আছে, একই লেখা আছে। আমরা দেখেছি যেটা, যে এটা কমনলি হচ্ছে, এটা মেইনলি এটা হচ্ছে বাই HPV ভাইরাস, এটা একটা রিস্ক ফ্যাক্টর ইনফেকশন। এবং এই ইনফেকশনটা খুব খারাপভাবে তার সমস্যাটা সৃষ্টি করে ইফ দ্য গার্ল ইজ ইয়াং এনাফ, বাচ্চা, টিনেজার্স। সো আর্লি ম্যারেজ, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে তারপর ছিল টু মেনি অর টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, অনেকগুলো বাচ্চা, একটা মেয়ের যদি মনে করো 15 বছর বিয়ে হয়, তার রিপ্রোডাক্টিভ এজ যতটুকু আছে সে তো ফ্রিকুয়েন্ট কয়টাসে যাচ্ছে, এবং তার সাথে সাথে তার নাম্বার অফ বেবিও বেড়ে যাচ্ছে। কাজে এই যে বেড়ে যাওয়া, এটার কারণে কিন্তু তার ক্যান্সার সার্ভিসের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কাজে আর্লি এজ এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আর্লি এজ, টু মেনি চাইল্ড বার্থ, টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থ, বারবার বাচ্চা হচ্ছে। একটা মহিলা হাজব্যান্ড যদি মনে করে বিদেশে থাকে, সে 3 বছর পর এসেছে বা 4 বছর পর এসেছে, তার যে নাম্বার অফ কয়টাস আর যারা হাজব্যান্ডের রেগুলার আছে তাদের নাম্বার অফ কয়টাস কিন্তু ডিফারেন্ট। এই জন্য নাম্বার অফ কয়টাসের উপর এটা ডিপেন্ড করে। এই কারণে আমরা চাচ্ছি যে তার লেট, মানে যে সময়টাতে তার বিয়ে হওয়ার কথা সেরকম সময় যদি হতো। এছাড়া আমরা ভাইরাসের কথা বললাম, তাছাড়া আছে স্মোকিং, তাছাড়া আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা কিছু কিছু জায়গায় বলা আছে, সেটা আমরা এখানে আনতে চাচ্ছি না যে পিল খেলে ক্যান্সার হবে, তা কিন্তু নয়। আচ্ছা বলে যাই, কারণ এটা আমরা কিন্তু ওরাল পিলের সময় তোমাদের বলেছি, পিল খেলে কি ক্যান্সারের সম্ভাবনা বাড়ে? সিএসআরভিসের ক্ষেত্রে যারা পিল ইউজ করে, তোমাকে ধরে নিতে হবে তার হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, একসাথে মানে একই জায়গায় কর্মসূত্রে বা থাকছে। কিন্তু এখন কিন্তু আমাদের মেয়েদের প্রফেশনের কারণে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অনেক সময় আলাদা থাকে, প্রচুর বাইরে আমাদের দেশের ছেলেরা কাজ করে, কাজে তারা কিন্তু আর পিল খাচ্ছে না, কাজে তাদের নাম্বার অফ কয়টাসও কম থাকছে। কাজে এটা যে পিল এটাকে ইন্ট্রোডিউস মানে এনহ্যান্স করছে তা কিন্তু নয়। এটা খুব, যে কোনো জিনিস না একটু সোজাভাবে বোঝার চিন্তা করবা, যে সোজা ক্লিয়ার যে কেন পিলের জন্য সাথে রিলেটেড। ইট ইজ নট রিলেটেড টু দ্য পিল, ইট ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ দ্য কয়টাস। পোর এডুকেশন যদি পোর থাকে, আনহাইজেনিক কন্ডিশন যদি ভালো না থাকে, হাইজেনিক কন্ডিশন, তারপর হাইজেনিক সেক্সুয়াল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস যেটা আছে সেটা যদি তারা না করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই সিএসআরভিস হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আমরা বললাম যেটা, যে আমরা জানলাম রিস্ক ফ্যাক্টর কারা। এখন যেটা আসছে, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস সিএসআরভিস। এই প্রিভেনশনের কথা যদি আমাদেরকে বলতে হয়, তাহলে উই শুড স্টার্ট
প্রিভেনশনের কথা বলতে হলে আমরা প্রথমে যে কথাটা বলবো, প্রাইমারি প্রিভেনশন অ্যান্ড সেকেন্ডারি প্রিভেনশন। যে কোনো প্রিভেনশনের ক্ষেত্রে এটা কিন্তু জরুরি একটা টার্ম, প্রাইমারি প্রিভেনশন অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি মানে হলো তার কিন্তু ডিজিজ কখনো হয়নি বা ডিজিজ তার শুরু হয়নি, সেটা তুমি কিভাবে প্রিভেন্ট করবা। এইটা প্রিভেন্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সোশিও ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক। তাহলে এই যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা একটা দেশের লায়াবিলিটিস, এবং এই দেশ আমাদেরকে সেই সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক্যাল স্ট্যাটাস, এডুকেশনাল স্ট্যাটাস কি করে বাড়াবে, এবং তার সাথে ম্যারিটাল এজ। আমাদের যেমন বলা হয়েছে যে একদম টিন এজ ম্যারিড হবে না, কারণ টিন এজ ম্যারিড হলে অনেকে ভাবছে যে এটা প্রেগনেন্সি কমপ্লিকেশনস অনেক বেশি, এবং একই সাথে তাদের এক্সপোজার টু দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যান্ড দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ সিএস সার্ভিস। তাহলে এক নম্বর হলো সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। দুই নম্বর হলো, যেহেতু আমরা একটা ভাইরাসের নাম জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং তোমরা জানো যে কোনো ভাইরাস থাকলে তার সাথে এগেনস্টে ভ্যাকসিন, এবং যেটা এই যে করোনা ভাইরাস, নোবেল করোনা ভাইরাস, এই ভ্যাকসিনের জন্য কিন্তু এখন সারা পৃথিবী চেষ্টা করছে, এবং আমরা অপেক্ষা করছি কখন আমাদের ভ্যাকসিনটা আসবে, এটা দিলে আমরা এত নিরাপদে একটু নিঃশ্বাস নিতে পারবো। তাহলে আমাদের দুই নম্বর হলো ইমিউনাইজেশন বা অ্যাক্টিভ ইমিউনাইজেশন। এই যে ইমিউনাইজেশন, এটা আমাদের ভ্যাকসিন। তাহলে এক নম্বর কথা আমরা বলেছি সোশ্যাল। দুই নম্বর ভ্যাকসিনের মধ্যে যেটা বলতে চাই সেটা হলো, আমরা বিফোর দ্য সেক্সুয়াল কন্ট্যাক্ট, কোনো মেয়ে সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে তাকে ভ্যাকসিন দিতে হবে। এই জন্য যে বয়সটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 9 থেকে 14 বছরের সব মেয়েরা এই ভ্যাকসিন পাবে, 9 থেকে 14 বছর। বিকজ আমরা জানি এর আগে তার আসলে সেক্সুয়াল এক্সপোজার হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। কিন্তু যদি মনে করে একটা মহিলা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে গেল, তার বয়স 28, তার একটা বাবু আছে, সে মনে করছে আমি সার্ভিক্যাল ক্যান্সার না হওয়ার জন্য ভ্যাকসিন নিব, তার কিন্তু ইনফেকশন যেটা হওয়ার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা যাওয়ার, সেটা কিন্তু চলে গেছে। ডিজিজ প্রসেস যদি শুরু হয়ে থাকে, তুমি কিন্তু এখন তাকে ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নাই। তো এটা আমরা আসলে বোঝাতে পারি না। কিন্তু তোমরা অনেকেই জানো বি ভাইরাসের জন্য আমরা যখন তোমরা সন্ধানী, মেডিসিন ক্লাব এসবের মাধ্যমে তোমরা বি ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছ, কিন্তু কার যদি অলরেডি ইমিউনাইজড হয়ে যায়, টাইটার ডেভেলপ করে, তাহলে তো তাকে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং সেটা দিয়ে কোনো লাভও হবে না, পয়সা নষ্ট করা ছাড়া কিন্তু কিছু করা নেই। কিন্তু সবাই মনে করে যে এটা ভ্যাকসিন বলতে দিলেই কিন্তু কাজ হবে, কাজে টাইটারটা জানাটা আমাদের দরকার। তাহলে প্রাইমারি প্রিভেনশন সোশিও ইকোনমিক, আর হলো ইমিউনাইজেশন। এবং ইমিউনাইজেশনের কথা বললাম, এবং আমরা বারবার বলি, সব জায়গায় বলি যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু অ্যাডাপ্ট বা টু পারচেজ দিস ভ্যাকসিন। এই করোনার এই পরিস্থিতিটা না হলে এইবারই হয়তো আমরা এটা পেয়ে যেতাম, কারণ আমাদের অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ আমাদের গভর্নমেন্টের সাথে পার্সু করে এটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট পারচেস করে ফেলার সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এবং আমরা বাইরে কোনো জায়গায় আমরা কিন্তু আর এই ধরনের প্রাইভেটভাবে আলাদা করে ভ্যাকসিন আর দেওয়া হবে না, এটা টোটাল গভর্নমেন্ট দেবে। এবং এটা আমরা এই করোনা ভাইরাসের জন্য এখন এটা একটা বার্ডেন হয়ে গেল আমাদের জন্য, তা না হলে গভর্নমেন্ট নিশ্চয়ই এটা পরবর্তীতে স্টেপ এটা ট্রাই করবে। সো উই আর ওয়েটিং ফর দ্য ভ্যাকসিন। যখন আমাদের লো সোশিও ইকোনমিক কন্ডিশন, এত দামি একটা ভ্যাকসিন, সে যেন সেটা পেয়ে যায় এবং তাকে বিনামূল্যেই সেটা দেওয়া হবে। তাহলে এই হলো এক নাম্বার, যেটা বললাম না, প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন মানে কি? There have been started a procedure of the disease and now you want to halt it, এটাকে বন্ধ করে দিতে চাচ্ছ। সো দিস ইজ দ্য সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আমি প্রথমে বলেছি হিউম্যান প্যাপিলোমাস ভাইরাস ইনফেকশন হয়েছে, সেখান থেকে আমাদের কোথায় যাচ্ছে CIN1, এবং সেখান থেকে যাচ্ছে CS সার্ভিক্স। সো দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস বা দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি। এবং আমরা বলেছি এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস CIN, ইট টেক্স 15 to 17 ইয়ার্স। সো কিভাবে আমরা এই 17 বছরের মধ্যে এই মহিলাকে ক্যাচ করতে পারবো? সো হোয়াট আর দ্য স্ক্রিনিং মেথডস এবং অ্যাভেলেবেল ইন বাংলাদেশ? তো আমাদের স্ক্রিনিং মেথডসের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসছে সেটা হলো ভায়া ভিজুয়াল ইন্সপেকশন আফটার অ্যাসিডিক অ্যাসিড। এটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। আমরা কি করতে পারি? এখান থেকে আমরা প্রি ক্যান্সারাস লেশনটাকে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করার জন্য ভায়াটালে তাহলে কীভাবে করা হয়? ভায়াটা করা হয় অল গভর্নমেন্ট হসপিটালে করা হয়, আমাদের সমস্ত মাতৃসদনগুলোতে করা হয়, আর যেখানে করা হয় সেটা হলো আমাদের বিভিন্ন রকমের NGO যারা আছে তারা, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এখানে করা হয়। এবং সেখানে কারা করে ভায়া?
ভায়ার যেটা সুবিধা আমাদের দেশে, আমাদের জানি আমাদের পপুলেশন হিউজ, ডেন্সিটি হিউজ, এবং এটা করার জন্য আলাদা করে কোনো ম্যান পাওয়ার সৃষ্টি করাটা কিন্তু আমাদের জন্য নট ফিজিবল। বাট আমাদের হেলথে আমরা যে লোকেরা আছি, যেমন আমরা গাইনোকোলজিস্টরা আছি, আমাদের প্রচুর ফিমেল সিস্টার্স আছে আমাদের দেশে, তারা আছে, এছাড়া ফ্যামিলি প্ল্যানিং, FWV, FWA এবং ফিমেল হেলথ ওয়ার্কার, ফিমেল নট মেল। তার কারণ সিএ সার্ভিক্সের প্রবলেম যেটা হলো, এই যে সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা, ইট ইজ এ প্রাইভেট পার্ট। কোনো প্রবলেম যদি না থাকে, কোনো মহিলা নিজের দিক থেকে এই সার্ভিস দেখাতে যেতে চায় না। কাজে আমাদের এটার জন্য আলাদা ম্যান পাওয়ার, ফিমেল ম্যান পাওয়ার দিতে হবে, তা নাহলে সেটা এক্সপোজারে যাবেই না। এবং আমরা ভায়া করাই, এবং আমরা ভায়া তাদেরকেই করাই যাদের বয়স 30 বছরের উপরে গেছে, অথবা যাদের বিয়ের বয়স 10 বছর পার হয়ে গেছে। তারা ক্লায়েন্ট যাদের সবার ভায়া করতে হবে। তার কোনো সিমটম নিয়ে আসবে? নো, দে হ্যাভ নো সিমটমস। শুধু তার ক্রাইটেরিয়া কি? তার এজ মোর দেন 30 অর শি ইজ ম্যারিড মোর দেন 10 years। এছাড়াও আমরা যদি কারো সার্ভিক্সে ক্লিনিক্যাল এক্সামিন করে আমার কাছে মনে হয় যে সার্ভিক্স ইজ নট healthy, there is some infections and there may be some growth, so any abnormality you can suggest the VIA। তাহলে আমি একটা পেশেন্টকে ভায়া সাজেস্ট করলাম, সে তখন আমাদের ইনস্টিটিউশনে যাবে, এবং এমন সময় যাবে তখন তার মিনিস্ট্রেশন থাকবে না। কারণ মিনিস্ট্রেশন যদি থাকতে থাকে তাহলে তুমি সার্ভিক্স এটা ভালো করে দেখতে পাবে না, এবং ব্লাডের মধ্যে আমরা আসলে হ্যান্ডেলও করতে পারবো না। তাহলে আমরা ভায়া করি, এবং এই যে ভায়াটা করা হয় সেটার একটা বেসিক তোমাদের একটু প্যাথোলজিটা জানতে হবে। কেমন প্যাথোলজি মধ্যে, দিস ইজ দ্য সেল, এটা একটা সেল, দিস ইজ নর্মাল সেল, এবং এই নর্মাল সেলের মধ্যে আমাদের কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কতটুকু আছে? এক্সেন্ট্রিক, এবং নিউক্লিয়াসটা এটার চেয়ে বডির চেয়ে অনেক ছোট। বাট ইন কেসেস অফ ম্যালিগনেন্ট সেল বা প্রি ম্যালিগনেন্ট সেল, তাহলে সেক্ষেত্রে যেটা হয়, সেই সেলের আকারটা অনেকটা বেড়ে যায় এবং বড় হয়ে যায়, এবং সেখানে নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড় হয়ে যায়। দেখো এত বড় নিউক্লিয়াস, এবং এই দুটো সেলকে তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা তখন দেখবা এটা সেলের সাইজটা যেটা বড় হবে, এবং পাশাপাশি একটা ছোট নিউক্লিয়াস, এটা একটা বড় নিউক্লিয়াস। এখন আসো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এটার মধ্যে আছে নিউক্লিয়ার প্রোটিন, প্রোটিনের মধ্যে আছে আমাদের ডিএনএ, আরএনএ, এটা কি আমাদের প্রোটিন। আর আমরা যদি সাইটোপ্লাজমের মধ্যে যাই, এখানে আছে কি? প্রচুর পরিমাণে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেন মানে কি? কার্বোহাইড্রেট, কার্ব, এটা কার্বোহাইড্রেট আছে। এটা হলো নর্মাল সেলের প্যাটার্ন। তো যখন তুমি এখানে 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দিবা, 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড মানে হলো ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারটা হলো কনসেন্ট্রেটেড, সেটাকে যদি আমরা পার্সেন্টেজ কমে 3 to 5% করি তাহলে হলো সেটাও আমাদের অ্যাসিটিক অ্যাসিড বলছি। তো ভিনেগারটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তখন কি হয়? ডিম, আমরা ডিম সিদ্ধ করি বা পানিতে ছেড়ে দিলে কি হয়? সঙ্গে সঙ্গে এটা বয়েলড হয়ে যায়, তাই না? এবং ডিমের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু সাদা হয়ে যায়, এবং ডিমের সাদা অংশটা তোমাদের যে পোচ ডিম ঠিক না, পানিতে যদি ছেড়ে দিলে এটার একটু দেখার অভিজ্ঞতা রাখবা, একবার ছেড়ে দিয়ে দেখবা যে এটা কালারটা কেমন, কারণ এই শব্দটা আমরা প্রচুর জায়গায় ইউজ করি। এবং অ্যাসিড হোয়াইট, অথবা জাস্ট প্রোটিনটা কিভাবে আমাদের কোয়াগুলেশন হচ্ছে এবং সেটা মানে সলিডের দিকে চলে যাচ্ছে, এই যে আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছে, এটা আমাদের না জানলে বোঝা গেলে সেলের প্রোটিনের মানে এই যে অ্যাসিডের এগেনস্টে তার যে সাথে যে তার রিয়াকশনটা, এটা বোঝা যায় না। তাহলে এখানে হলে কি হবে? ছোট একটা নিউক্লিয়াস, যতটুকু ডিএনএ আছে, তুমি যদি 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দাও, তুমি এটা কিন্তু খালি চোখে দেখতে পাবে না। বাট এই সেলটাতে কি হচ্ছে? এই সেলটা নিউক্লিয়াস অনেক বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে ডিএনএ আরএনএ আছে, কাজে তুমি যদি এই সেলটাকে দেখতে পাও তাহলে তুমি এটাকে সাদা দেখবে, যেটাকে আমরা বলছি অ্যাসিটো হোয়াইট। অ্যাসিটো হোয়াইট মানে সাদা দেখায়। সো অ্যাসিটো হোয়াইট শব্দটা আসছে যে আমাদের প্রোটিনটা কোয়াগুলেশন হয়ে গেছে, ক্লাম্প হয়ে গেছে ডিউ টু অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা ইন্ডিকেট করে দিস সেল ইজ নট নর্মাল। এখানে তো আমি একটা সেল দেখিয়েছি, যদি পাশাপাশি অনেকগুলো সেল থাকে তাহলে সেই জিনিসটা দেখা যাবে সাদা। তাহলে ভায়াতে দেখা হয় মেনলি যে কোনো সাদা জায়গা আছে কিনা। কোথায় সাদা জায়গা? খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য সার্ভিক্স অ্যান্ড দিস ইজ দ্য ectocervix and this is the endocervix. Ectocervix, it is lined by the stratified squamous epithelium, at least 15 to 20 stratified। বাড়ির বাইরের দেয়াল শক্তই তো হবে, তাই না? কারণ হলো যাতে কেউ বাইরে এন্ট্রি করতে না পারে। তাহলে এটা হলো আমাদের অ্যাসিটো হোয়াইট, এখানে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এটা হলো কলামনার এপিথেলিয়াম।
এখন একটা টেকনিক্যাল কোশ্চেন, হোয়াট ইজ দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ ইন কেস অফ সিএস সার্ভিক্স? যেহেতু এটা স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবং দেখতেই পাচ্ছি জায়গাটা বড় এবং এখানে লেশন হওয়ার বেশি, সো 80% দিস ইজ দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা। অ্যান্ড যদি এটা হয় তাহলে আমাদের 15 to 20% দেয়ার ইজ অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, তাহলে স্কোয়ামাস এটা। এখন আমাদের এই যে যখন আমরা ভায়াল লেশনটা দেখতে চাইবো, কোথায় দেখতে চাবো? এই জায়গাতে লেশনটা আছে কিনা, একটু সার্ভিক্সে আছে কিনা, এটা ভ্যাজাইনাতে দেখছি না, অন্য কোথাও দেখছি না, আমরা দেখছি এটা আমাদের এই একটু সার্ভিক্সে আছে কিনা। এবং ওখানে আরেকটা শব্দ আমাদের আছে ট্রান্সফরমেশন জোন, সেই জায়গাটা অতটা ডিপ আমরা এখন তোমাদের জন্য যাচ্ছি না। তাহলে ভায়া কি? ভায়ার সুবিধা কি আমাদের দেশে? ভায়ার সুবিধা হলো এটা খুব অল্প ইনভেস্টমেন্ট, কি লাগবে? কিচ্ছু না, আমাকে জানতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার একটা লাইট সোর্স লাগবে। আর কিছু আমি একটা স্পিকুলাম দিয়ে দেখবো এবং আমি সার্ভিক্সটাকে 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে 1 মিনিট রেখে দিব। 1 মিনিট পরে আমি কটন বলের সাথে এটা সরিয়ে দিব, আমি সার্ভিসটাকে দেখব। যদি কোনো সাদা চেঞ্জ হয় তাহলে ইট ইজ পজিটিভ। তো এটা হলো আমাদের ভায়া। সো ইট ইজ ফিজিবল, এবং আমাদের দেশে ইট হ্যাজ বিন স্টাবলিশড। উই হ্যাভ স্টার্টেড দ্য স্ক্রিনিং অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার ইন আওয়ার কান্ট্রি বাই 2004, and now it is established and it is a role model throughout the country. এবং আমার এখানে অবশ্যই একজনের নাম বলতে হবে, একজন ফোকাল পয়েন্ট। তিনি হলেন প্রফেসর আশরাফুন্নেসা পিয়া ম্যাডাম। উনি আমাদের বিএসএমইউতে অনকোলজির চেয়ারম্যান, এবং উনি হলেন ফোকাল পয়েন্ট অফ দিস সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন ইন বাংলাদেশ। এবং উনি এই রোল মডেলটা কিন্তু বাংলাদেশের এখন অনেক কান্ট্রি অ্যাকসেপ্ট করেছে ভায়া। সো স্ক্রিনিংয়ের 1 নাম্বার হলো ভায়া। 2 নাম্বার যেটা হলো সেটা হলো প্যাপসমেয়ার। তোমরা প্যাপসমেয়ার পড়েছো এবং আমরা জানি 2 নাম্বার, তাহলে 1 নাম্বার হলো ভায়া, 2 নাম্বার হলো প্যাপস। প্যাপসমেয়ারটা কি জিনিস? প্যাপসমেয়ারটা হলো এটা হিস্টোলজিক্যাল বলবো না, ইট ইজ এ সাইটোলজিক্যাল স্টাডি, মানে সেল স্টাডি অফ দ্য সেল। সেখানে কি করা হয়, এই যে আমাদের সার্ভিক্সটা ছিল, এখান থেকে আমাদের একটু সার্ভিক্স, এখান থেকে আমরা একটা স্ক্র্যাপিং নিলাম, মানে একটু ঘষা দিয়ে স্কিন নিয়ে নিলাম। তো কি করা হয়, পেশেন্টের কোনো মানে কনসেন্ট বা ওগুলোতে আমরা যাচ্ছি না। এবং প্যাপসমেয়ার কিন্তু তোমাদের একটা অসপিস্টেশন আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, অসপিস্টেশনটা একটু বলেই যাই তোমাদের এখানে, যে প্যাপসমেয়ার আমরা তখনই করব যার জন্য ক্লায়েন্ট আসছে এবং তার মেনস্ট্রুয়েশন থাকতে পারবে না, এবং আমরা বলি এর আগে 24 ঘন্টা তার কোনো মানে ঢুস বা ভেজানাল ট্যাবলেট এগুলো যেন সে ইউজ না করে। আসার পরে আমরা তাকে ব্লাডার ইভাকুয়েট করি, আমরা ভালো করে কাউন্সিলিং করি যে আমরা কী করতে চাই। কারণ যখন আমি বলতে চাই যে আমি আপনার ক্যান্সারের জন্য টেস্ট করতে চাই, সে চট করে বলে আমার কি তাহলে ক্যান্সার হয়ে গেছে, আপনি কেন করছেন, আমার কোনো ক্যান্সারের সন্দেহ দেখছেন? এটা যে একটা স্ক্রিনিং টেস্ট, এটা আসলে অনেকে বুঝে না, এবং এটা বুঝিয়ে বলাটাই কিন্তু আমাদের হেলথ প্রফেশনাল হিসেবে খুবই দায়িত্ব। তাহলে প্যাপসমেয়ারের ক্ষেত্রে আমাদের এটা থাকতে হবে। এবং আমরা কি করব, স্পিকুলাম দিয়ে সার্ভিসটাকে দেখব। দেখার পরে যে আইসক্রিম খাই যে আমরা কাঠি আছে, সেরকম আছে আয়ার স্প্যাচুলা। কীরকম স্প্যাচুলাটা দেখতে? এরকম অথবা এরকম, এটা একটা স্প্যাচুলা দিয়ে আমরা কি করলাম, এই পুরা 360 ডিগ্রি আমি এটা ঘুরিয়ে সেলটাকে বের করে নিয়ে আসলাম। আগের থেকে আমরা একটা স্লাইড তৈরি করে রাখবো, সেখানে আইডেন্টিফিকেশন মার্কস দেওয়া আছে, তার পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই যে স্ক্র্যাপিংটা করে আমি এটাকে স্প্রেড করে দিলাম। স্প্রেড করে দেওয়ার পরে এটা তো কাচের স্লাইডের উপর থাকবে না, এটাকে ফিক্স করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতেছি, 90% অথবা 95% অ্যালকোহলের মধ্যে আমরা কি করবো, এটাকে চুবিয়ে রাখবো। একটা জারের মধ্যে আমরা র্যাক আছে, যার কপলিন জার বলি আমরা, সেটার মধ্যে ওইটা আমরা চুবিয়ে দিব। চুবিয়ে দিলে সেটা আধা ঘন্টা পরে এটা ফিক্সড হয়ে যাবে, মানে সেল থেকে আর এই মানে আমাদের গ্লাস স্লাইড থেকে সেলটা নাড়াচাড়া করবে না। দেন ওই কপলিং জারের মধ্যে মনে করো র্যাক করা আছে, এবং আমরা মনে করো 5টা পেশেন্টের স্লাইড নিয়েছি, তার আইডেন্টিফিকেশন মার্কস আছে, এবং সেরকম একটা জারের মধ্যে ঢাকনাওয়ালা জার আছে, সেটা নিয়ে সে প্যাথোলজি ডিপার্টমেন্টে চলে যাবে। প্যাথোলজি ডিপার্টমেন্টে যাওয়ার পরে যখন সাইটোলজিস্ট, তখন এটাকে আবার উঠাবে, তারপর রোদে শুকাবে, আর কিছুতে শুকাবে না, জাস্ট একটু এয়ারে শুকাবে, ড্রাই করবে। ড্রাই করার পরে সেটাকে কালার দেওয়া হয়। যে ডাইটা দেওয়া হয় না তা হলো প্যাপানোকুলোস্টেইন, এই জন্য এটা নাম সেখান থেকে আসছে প্যাপসমেয়ার। তো প্যাপানোকুলোস্টেইন দেওয়ার পরে তোমরা তো জানো না, জিলনেলসন স্টেইন, বিভিন্ন রকম স্টেইন ছাড়া কিন্তু তুমি কালার ছাড়া কিন্তু তুমি সেলের কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না, এই জন্য স্টেইন করতে হবে। এটা করার পরে এটা মাইক্রোস্কোপিতে স্টাডি করা হবে। স্টাডি করার পরে উনি দেখবেন এই সেলটা কেমন, এই সেলটা কি নর্মাল সেল,
এটা কি নর্মালকে থেকে কোনো মেটাপ্লাস্টিক সেল নাকি অ্যানাপ্লেশিয়া, এটা দেখা যাবে না। সো এটা ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কিনা সেলের এটা দেখা হয়, এবং ডিফারেন্সিয়েশন অনুযায়ী আমাদের যে গ্রেডেশনটা করা হয় সেটাকে আমরা বলি গ্রেড। তোমরা প্যাথোলজিতে পড়েছো হোয়াট ইজ গ্রেড অ্যান্ড হোয়াট ইজ স্টেজ। গ্রেড হলো ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্টেজ হলো ডিগ্রি অফ এক্সটেনশন অফ দ্য লেশন। এটা একটা প্রশ্ন আসছে, হোয়াট ডু মিন বাই গ্রেড অ্যান্ড স্টেজ অফ দ্য লেশন, তাহলে বলবা যেটা এটা সেলুলার ডিফারেন্সিয়েশন দেখা হচ্ছে এটা। এখন আমার যেটা প্রশ্ন, এই যে প্যাপস, এটা আমরা ভায়া বলেছি আমাদের দেশের জন্য খুব ভালো, তাহলে এই প্যাপস আর ভায়া দুজনের রেজাল্ট কি একই রকম হবে? অলমোস্ট সেম। এই যে স্পেসিফিসিটি অ্যান্ড সেন্সিটিভিটি ইজ অলমোস্ট সেম, বাট অফকোর্স প্যাপস হ্যাভ দ্য হায়ার ভ্যালু ওভার দ্য ভায়া, কারণ এটা যিনি দেখছেন তিনি একজন এক্সপার্ট সাইটোলজিস্ট অ্যান্ড উই হ্যাভ দ্য স্পেশাল ডকুমেন্টেশনস অফ দিস। এটা ছবি আছে আমাদের কাছে, তার এগেনস্টে আমার স্লাইড আছে, প্রমাণ আছে। কাজে এই যে বিষয়টা, এটা কিন্তু আমাকে অনেক বেশি কনফিডেন্ট দিবে আমাকে বা আমার পেশেন্টকে, যে কারণে ডেভেলপড কান্ট্রিতে ওরা প্যাপস করে এবং সেটা 3 to 5 ইয়ার্স। ওদের দেশে মনে করো সে যদি প্যাপস না করে বা এই রুটিন ইনভেস্টিগেশনসগুলো না করে তাহলে কিন্তু ওর রিনিউ হবে না, হেলথ ইন্স্যুরেন্স রিনিউ হবে না। তারা ক্যান্সার প্রিভেনশনে থাকলে সেখানে তাকে ট্রিটমেন্ট দিবে, কেউ যদি তার এটার বাদে যদি তার ক্যান্সারটা হয় সেই বার্ডেনটা কিন্তু গভর্নমেন্ট বহন করবে না। কাজেই আমাদের স্ক্রিনিংয়ে আওতায় তাকে থাকতেই হবে। এটা হলো অ্যাডভান্টেজ অফ প্যাপস। ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথমে ভাবো পেশেন্ট একবার এসেছে, তারপর তার তুমি স্লাইড তৈরি করেছে বা প্যাপস স্যাম্পল কালেক্ট করেছে, সেখানে আমার আলাদা লোক ম্যান পাওয়ার দিতে হয়েছে, স্যাম্পল কালার পর এটাকে আমার ট্রান্সফার করতে হয়েছে আরেকটা ম্যান পাওয়ার দিয়ে, সেখান দিয়ে সবচেয়ে হাইয়েস্ট যেটা আমাদের এক্সপার্ট সাইটোলজিস্ট। এবং তোমরা যদি আমাদের দেশে সাইটোলজিস্ট কয়জন আছে জিজ্ঞাসা করো, হাতে গোনা আমরা কয়েকজনের নামও বলতে পারবো না। তাহলে দেখো কে আমার এই রিড করবে? আমার যে এই 18 কোটি দেশের লোক, এই যে এত ফিমেল আছে, 5 কোটি মহিলার প্যাপস কে করে দেবে? সো দিস ইজ নট ফিজিবল ইন আওয়ার কান্ট্রি, বিকজ আমাদের সেই পরিমাণ রিসোর্স নেই এবং সেই পরিমাণ আমাদের এখানে সুযোগ নেই। কাজে we have the advantage of VIA over pap smear, but pap smear is definitely have the over advantage or have the definitive more important than the VIA, or more advantage আছে আমাদের pap smear এর, কিন্তু আমাদের দেশের জন্য ফিজিবল। এটা সেভারাল টাইমস তোমাদের কোশ্চেন আসে, হোয়াট আর দ্য স্ক্রিনিং টেস্ট, why VIA is important, বা what is difference between the PAPS and VIA, and how can why VIA is more feasible in our country. You have to discuss all these things, এবং এই পার্সপেক্টিভটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি ডিসকাস করতে পারবে না। তাহলে এটা আমরা প্যাপসের কথা বললাম। প্যাপসের আমি কি বলেছি, স্লাইড কিভাবে কালেক্ট করছো, এখান থেকে ঘষা দিয়ে, এবং অনেক সময় স্কিনে, মনে করো আমার স্কিনে একটা লেশন আছে, জাস্ট এখানে স্ক্র্যাপিং করা হয়, স্ক্র্যাপিং করে সেটাকে আমাদের স্লাইড তৈরি করা হয় ঠিক সেরকমভাবে। বাট এখান থেকে কিন্তু আরও অন্যভাবে আমরা সেল কালেক্ট করতে পারি। সেটা হলো আমরা যদি এখানে একটা ফ্লুইড দিই, ধরো আমি এখানে একটা ফ্লুইড দিয়ে দিলাম, যে ওয়াশ দিলাম সাই করে, কে করলাম, ভ্যাজানাটাকে ক্লোজ করে আঙুল দিয়ে ক্লোজ করে দিয়ে আমরা সিরিঞ্জের ভিতর দিয়ে নর্মাল স্যালাইন খুব ফোর্সে দিয়ে দিলাম। দিলে যেটা সুবিধা হবে, এই যে সুপারফিশিয়াল ডিসকমার্টেড যে সেলগুলো, সেগুলি আমি একটা পেট্রি ডিশে সংগ্রহ করলাম, তারপরে সেটাকে কি করলাম, সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করার পরে মেইন যে সেলগুলো আছে সেটা দিয়ে আমি স্লাইড তৈরি করলাম, যেটাকে বলা হয় LBC, লিকুইড বেসড সাইটোলজি। লিকুইড বেসড সাইটোলজির সুবিধা অন্য কিছু না, রিড করবা কীভাবে, প্যাপসের মতো করে রিড করবে একই রকম। এবং সেই সিস্টেমের একটা নাম আছে ব্যাথেস্টা সিস্টেম। ব্যাথেস্টা সিস্টেম, আমরা প্যাপস কোন সিস্টেমে রিড করি, ব্যাথেস্টা। বইতে ব্যাথেস্টা সিস্টেম আছে, প্লিজ দেখে নেবা। দু একটা প্রশ্ন এসেছে যে হাউ ক্যান আই ইন্টারপ্রিট দ্য রিপোর্ট অফ দ্য প্যাপ স্মিয়ার, এটা কোশ্চেন এসেছে। সো দিস ইজ দ্য ব্যাথেস্টা সিস্টেম, এবং সেখানে আমরা এভাবে তাকে ইন্টারপ্রিট করতে পারি। এবং ব্যাথেস্টা সিস্টেমের মধ্যে আমরা দেখি যেটাকে স্কোয়ামাস লেশন নাকি কলামনার লেশন। তাহলে কলামনার কীভাবে নেব আমরা, যখন আমরা প্যাপস নিচ্ছি ওই একই সময় আমরা ভিতরে বাচ্চাকে মানে ই করার জন্য ব্রাশ থাকে না, বোতল ব্রাশ বলা হয় যে আগায়, সেরকম একটা ব্রাশ দিয়ে যদি আমি এখানে ক্যাপিং নিই, সেটা নিয়ে আমি আলাদা একটা স্লাইড করলাম। সো আমরা দেখতে পারবো স্কোয়ামাসের লেশন নাকি কলামনার লেশন, এবং যদি স্কোয়ামাসের লেশন হয় তাহলে সেই অনুযায়ী তাকে আমরা করতে পারি এটা কি অ্যাটিপিক্যাল সেল, নাকি এটা লেশন বাট লো গ্রেড লেশন, নাকি এটা লেশন বাট হাই গ্রেড লেশন।
প্যাপস এভাবে তাকে রিপোর্ট করে। আবার একই রকমভাবে এটা কি কলামনার সেল লেশন, যদি হয়ে থাকে তাহলে এটা কি অ্যাটিপিক্যাল সেল নাকি ডেফিনিটিভ অ্যাডিনোকার্সিনোমা, এটা আমাদের এই ব্যাথেস্টা সিস্টেমে বলা হয়। তাহলে দেখো আমরা এখানে কয়েকটা কথা বলেছি, ভায়া কিভাবে করব, তারপর আমরা ভায়ার অ্যাডভান্টেজ কী নেওয়ার বাংলাদেশ, কেন আমাদের কম্প্যারিজনটা কি, প্যাপস কিভাবে করব, অসপিস্টেশনের কথা বলেছি, আমরা বলেছি আমরা প্যাপসের রিপোর্ট কিভাবে করব, ব্যাথেস্টা সিস্টেম কী জিনিস সেটা আমরা বলেছি। তাহলে এটা হলো আমাদের। এখন 3 নাম্বার আর কি আছে, আরেকটা সেল আছে আছে, সেটা হলো এইচপিভি ডিএনএ টেস্ট। এটা হলো মোর স্পেসিফিক। যদি বলো যে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, তাহলে যেটা আসবে সেটা হলো পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন অথবা হাইব্রিড ক্যাপচার ও ডিএনএ টেস্ট। এটা হলো কি আমাদের এই যে ডিএনএ। এখন তো পিসিআর এর সাথে তোমরা সবাই পরিচিত, এই যে আমাদের করোনা ভাইরাস সবার পিসিআর দিয়ে আমাদের রিপোর্ট হচ্ছে, মানে কি ওই ভাইরাসের ডিএনএ স্পেসিফিক আমাদের দেখা হচ্ছে। তাহলে সেটা যদি করো তার উপর তার ভালো কোনো টেস্ট হতে পারে না। বাট ডিএনএ এইচপিভি ডিএনএ টেস্ট যেটা আমরা করি, এটা আমাদের সব জায়গায় ফ্যাসিলিটিস নাই, যে কারণে সব জায়গায় আমরা এটা করতে পারছি না। এখন যদি তার আইদার ভায়া সে পজিটিভ অথবা প্যাপসে পজিটিভ অথবা পিসিআর পজিটিভ বা হাইব্রিড ক্যাপচার বা এইচপিভি ডিএনএ টেস্ট পজিটিভ, দেন হোয়াট উইল ইউ ডু, তারপর কি করবা? এটাতে যদি হয় অল দিস আর স্ক্রিনিং টেস্ট, দিস নট আর দ্য কনক্লুসিভ, এটা সঠিক একদম তুমি বলতেই পারবে না, আর মানে একদম এটাই ডেফিনেট এটা বলা যাবে না। 2 নাম্বার কথা হলো দে অল শুড গো ফর দ্য কল্পোস্কোপি। কল্পোস্কোপি মানে হলো, কল্প মানে ভ্যাজাইনাস্কোপি মানে দেখা, তাহলে এটা আমরা কল্পোস্কোপি। আবার দেখো, বাট আগের দেখাটা তুমি শুধু খালি চোখে দেখেছিলা, আর এখনকার দেখাটা হবে মাইক্রোস্কোপে। যেটা আমরা মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো সেটা 7.5 to 15 টাইমস, 7.5 to 15 এত গুণ ম্যাগনিফাই করে দেখা হবে। ইউ ক্যান গো ফর দ্য 30 টাইমস। সো এই যে তুমি একটা সেলের কথা আমরা ছবি এঁকেছিলাম, যেটার ভিতরে আমাদের ছিল ডিএনএ, ছিল আমাদের ছোট নিউক্লিয়াস ছিল, আর এই যে একটা ছবি আঁকলাম যার মধ্যে বড় নিউক্লিয়াস, এইটাকে তুমি যদি ম্যাগনিফাই করে দেখো তাহলে তুমি এখানে কতগুলো জিনিস দেখতে পাবা। তুমি দেখবা সেলটা সাদা হয়ে গেছে, তুমি দেখবা তার ভাস্কুলার প্যাটার্নটা অ্যাবনর্মাল হয়ে গেছে, এবং ভেসেলগুলো কোনো জায়গায় চিকন ভেসেল, যে কোনো ভেসেল তোমরা জানো ম্যালিগনেন্সির মধ্যে যে ভাস্কুলার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, নিওভাস্কুলারাইজেশন হয়, নতুন ভেসেলস আসে, এবং এইটা হাইলি ভাস্কুলার হয়ে যাবে এবং অ্যাবনর্মাল ভাস্কুলার প্যাটার্ন। ছোটোবেলা আমাদের মনে আছে না, আমরা গাছের ছবি আঁকি, মোটা আগে শিকড় কাণ্ডটা আঁকলাম, তারপর আস্তে আস্তে চিকন চিকন হয়, তারপর পাতা বসিয়ে দিতাম। তাহলে সেইভাবে তার মানে এই যে ভ্যাসকুলার প্যাটার্ন বা ট্রি প্যাটার্ন, এই প্যাটার্নটা নষ্ট হয়ে যায়। তো তুমি যদি কল্পোস্কোপিতে আমরা দেখি যে এটা সাদা, কতটুকু সাদা, তাই না? সার্ফ এক্সেল কী দিয়ে ধোয়া হয়েছে, সে কি সাদা এমনি নাকি সার্ফ এক্সেল দিয়ে ধোয়া হয়েছে? তাহলে সাদা কতটুকু সাদা, আমরা দেখি কতটুকু অংশ জুড়ে সাদা, আমরা দেখি তার মার্জিনটা কেমন, এবং আমরা ডেফিনিটিভ মার্জিন আছে কিনা, তার ভাস্কুলার প্যাটার্নটা কেমন, এটা আমরা কল্পোস্কোপিতে দেখতে পাই। দেখার পরে তাইলে কি শেষ? নো। আমি যদি সেরকম কোনো লেশন দেখতে পাই, দেন আই উইল টেক এ বায়োপসি ফ্রম হেয়ার। যদি একটা লেশন পেলাম, সো আই উইল টেক এ বায়োপসি। এখন তাহলে দেখো তোমার কিন্তু ভায়া হয়েছে, কল্পোস্কোপি হয়েছে, এবং তারপরে বায়োপসি। এখন তুমি যদি হিস্টোপ্যাথোলজি করো, এই কয়জন হিস্টোপ্যাথোলজি বাংলাদেশে অবশ্যই থাকা দরকার এবং আছে, কষ্ট হলেও সেটা আমাদের আছে। তাহলে আমরা কি করলাম? বায়োপসি নিলাম। বায়োপসি নেওয়ার পরে সিআইএন যখন আমরা বলতেছি সার্ভাইকাল ইন্টারপ্যাথিলিয়াল নিওপ্লেসিয়া, এটা হলো মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, অ্যান্ড ইট ইজ ডান অনলি বাই দ্য কল্পোস্কোপিতে করতে পারবো। কল্পোস্কোপিতে আমি যদি দেখি আমাদের কাছে CIN1, হোয়াট ইজ CIN1? CIN1 হলো প্রেজেন্স, আমরা যদি বলেছিলাম না যে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম 15 থেকে 20টা লেয়ার আছে, তার মধ্যে যদি সেটা CIN1 হয় শুধু লোয়ার 1/3 এফেক্টেড, CIN2 হলে লোয়ার 1/3 এবং মিডল 1/3 এফেক্টেড, আর যদি CIN3 হয় তাহলে সুপারফিশিয়াল লেয়ার পর্যন্ত এফেক্টেড। এটা হলো CIN, বাট বেসমেন্ট মেমব্রেন ইজ স্টিল ইনট্যাক্ট, সো ইট ইজ নট দ্য ইনভেসিভ ক্যান্সার। তাহলে এই পর্যন্ত CIN 1, 2, 3, এবং এই যে CIN1 1 থেকে 2-তে যেতে পারে, 2 থেকে 3-তে যেতে পারে, তবে সব 1-এ যে 2-তে যায় তা নয়। দেখা যায় 90%, দেখো ন্যাচারাল ডিফেন্স মেকানিজম কত মানে আমাদের ভালো, 90% অফ দ্য CIN1 তুমি যদি ফলো আপে রাখো, দে মে কাম ব্যাক টু দ্য নর্মাল। আর যদি দেখা যায় এটা
প্রোগ্রেস করে, ইট মে প্রোগ্রেস টু দ্য CIN2 অর CIN3-তে প্রোগ্রেস করতে পারে। এখন রুগীকে তুমি বললে আপনার CIN1 আছে, 2 আছে, 3 আছে, এটা বলার সঙ্গে রুগী তো কান্নাকাটি লাগিয়ে দেবে, তাই না, যে আমার ক্যান্সার হয়ে গেছে। অথবা তোমার কাছ থেকে বার হয়ে যাওয়ার মাত্র সে তার ওই রাস্তার অপর পাশ থেকে ইউট্রাসটা ফেলে তারপর বাড়ি যাবে, এরকম একটা তার অবস্থা আর কি। তো আমরা যদি একটা ডায়াগনোসিস করি, আমরা যদি সেটা ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে ডায়াগনোসিস করে রুগীকে অরিড হওয়ার তো কিছু নেই। আমরা উই ডোন্ট ওয়ান্ট টু ক্যারি এ ফোবিয়া, ক্রিয়েট এ ফোবিয়া অ্যামং দ্য ওমেন। নর্মাল লাইফে তাদেরকে ফোবিয়া তৈরি করতে পারি না। আমি যখন দেখি যে হ্যাঁ এটা নর্মাল, ওকে নর্মাল। আমরা যদি 100 মহিলার ভায়া করি, অ্যাভারেজ আমাদের স্টাডি এখনও যা বলছে সেখানে 3 to 5% মহিলার ভায়া পজিটিভ আসে 100 জনের মধ্যে। এই যে আমরা 3 to 5% ভায়া পজিটিভ হলো, এদের যদি আমরা কল্পোস্কোপি করি, তাদের মধ্যে আবার পজিটিভ যেটা আসছে সেটা আমাদের 25-40 এরকম পার্সেন্ট পজিটিভ আসছে। পজিটিভ যারা আমরা চোখে দেখে মনে হলো, তখন তাদের বায়োপসি নিলাম, বায়োপসি নেওয়ার পরে আবার দেখা যাচ্ছে অনেকে নর্মাল। কিন্তু অল্প ওই অংশ আমাদের আস্তে আস্তে কী হচ্ছে, আমরা ছাঁকনি দিয়ে চেকে নিচ্ছি, তাতে আমাদের কী হচ্ছে, আমাদের লোড কমে যাচ্ছে, কস্টিংস কমে যাচ্ছে, আমাদের ন্যাশনাল কস্টিংস কমে যাচ্ছে। সো প্রিভেনশনের মধ্যে তুমি যদি ইন্টারফেয়ার করতে পারো বা এখানে যদি তুমি কাজ করতে পারো, তাহলে ওই যে ক্যান্সার, বাংলাদেশের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা, মহাখালীতে একটা ক্যান্সার ইনস্টিটিউট আছে, এছাড়া খুব হাতে গোনা মেডিকেল কলেজগুলোতে আমাদের তোমাদের রেডিওথেরাপি কিংবা এই অ্যাডভান্স কার্সিনোমা এদের স্টেজে অপারেটিভ যে প্রসিডিউরগুলো খুব রেয়ার। তাহলে এতগুলো মানুষ কোথায় যাবে যদি আমরা প্রিভেনশন না করতাম? সো প্রিভেনশন কোনো বিকল্প নেই, এবং দিস ইজ কল দ্য সেকেন্ডারি প্রিভেনশন, অথবা এই স্ক্রিনিংটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। CIN1 যখন তুমি বললা ইট ইজ CIN1, জাস্ট টেক এ বায়োপসি অ্যান্ড দেন ইউ ক্যান কিপ দ্য পেশেন্ট আন্ডার ফলো আপ, যে ঠিক আছে তুমি ফলো আপে থাকো। আরেকটা যেটা করতে পারি, আমরা লোকালি কিন্তু অ্যাবলেট করে ফেলতে পারি। যেমন যখনই আমি আমার পেশেন্টকে বলি যে এখানে আপনার একটা প্রি ক্যান্সারাস লেশন আছে, কীরকম, এই যে আপনার সার্ভিক্স, এখানে একটা প্রি ক্যান্সারাস লেশন আছে, এটা পজিটিভ, তখন পেশেন্টে কিন্তু একদম কান্নাকাটি শুরু করে দেয় যে আমার এটা হয়েছে, তাহলে কি হবে। আসলে কিছু দরকার নেই, আমরা তো এমন হতে পারে এখান থেকে একটু বায়োপসি নিলাম, তারপর এটাকে একটু বার্ন করে দিলাম বা এটাকে ডিস্ট্রয় করে দিলাম সেলটুকুকে, তাহলে তার বাকিটা সে ছড়াবে না। সো উই ক্যান গিভ দ্য লোকাল ট্রিটমেন্ট, উই ক্যান গিভ CIN1, উই ক্যান গিভ দ্য ফলো আপ অর ইভেন লোকাল ট্রিটমেন্ট। লোকাল ট্রিটমেন্টের মধ্যে কী আছে, উই ক্যান গিভ দ্য কোল্ড কোয়াগুলেশন, উই ক্যান গিভ দ্য ক্রায়ো মানে আমরা ঠান্ডা করে অথবা কোল্ড দিয়ে আমরা বার্ন করে দিতে পারি, উই ক্যান গিভ দ্য লেজার, এগুলো সব আমাদের আছে, আমাদের হসপিটালেও আছে। আর কি করতে পারি আমরা, ইভেন উই ক্যান টেক এ লিপ মানে লুপ, এই যে মনে করো এই জায়গাটাতে একটা লেশন আছে, এই পুরো অর্গানটাকে যদি আমরা না ফেলে জাস্ট এই জায়গাটুকু কেটে ফেলে দিই, তাহলে প্রবলেম কি? এটা কিন্তু কিচেনে মায়েরা করে, দেখবা একটা আলু বা বেগুন কাটছে, দেখা যায় একটা জায়গায় ছোট্ট একটু পোকার মতো আছে, হ্যাঁ এটা একটা কাটছে, এই জায়গাটা একটু ছোট্ট মনে হচ্ছে লেশন আছে, তো মা কী করছে, এটা কেটে এটুকু ফেলে দিচ্ছে, বা তোর টোটাল আলুটাকে কিন্তু সে ফেলে দিচ্ছে না, সে ক্যান ইউজ ইট। তাহলে আপনার এটুকু লেশনের জন্য হোয়াই ইউ উইল স্যাক্রিফাইস ইউর ইউট্রাস। এবং এইসব কারণে আমাদের দেশে প্রচুর হিস্টেক্টমি হয়, এবং দে আর সাফারিং ফ্রম দ্য পোস্ট মেনোপোজ আননেসেসারি, অ্যান্ড দে আর লিভিং দ্য ইনহিউম্যান লাইফ থ্রু আউট দ্য লাইফ, অ্যান্ড দেয়ার আর সো মেনি হেলথ হ্যাজার্ডস ইন কেস অফ পোস্ট মেনোপোজাল ওমেন। তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের যাতে অপারেশন আননেসেসারি না হয় সেটা আমরা দেখব। CIN1-এর ক্ষেত্রে এটা তুমি দিতে পারো। এটা এই যে আমরা মাংসটা কেটে নেওয়া, এই প্রসিডিউরের নাম হলো লিপ, লুপ। লুপ মানে বুঝো তো, তার দিয়ে আমরা একটা লুপ করেছি, এরকম একটা আমাদের কোনো একটা লাঠি আছে, তার আগে একদম তার বাঁধা আছে, এটাকে আমরা ইলেকট্রোডায়াথার্মের সাথে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে আমরা কি করছি, এই তারটা দিয়ে আমরা এটুকু জাস্ট কেটে নিয়েছি। কেটে নিলে আমরা কি বললাম, লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিশন প্রসিডিওর, ইলেকট্রোসার্জিক্যাল এক্সিশন প্রসিডিওর। সো উই আর গিভিং দিস টিস্যু, নিয়ে নিলাম, নিয়ে কিন্তু তোমার খুব সুবিধা আছে, নাও ইউ সেন্ড ফর দ্য হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিতে যদি নর্মাল আসে কোনো সমস্যা নেই, ফলো আপে রাখো পেশেন্ট, যদি তার কোনো ডেফিনেটিভ আসে ইউ ক্যান গিভ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তাহলে এটা হলো CIN1-এর ক্ষেত্রে। এবং CIN1 যখন আসে সেটাকে আমরা বলি লো গ্রেড স্কোয়ামাস ইন্টারএপিথেলিয়াল লেশন, HCL, লো গ্রেড। তাহলে হাই গ্রেড কারা, 2 এবং 3, এরা হলো হাই গ্রেড লেশন। লো গ্রেড লেশনকে তুমি গিভ ফলো আপ, বাট হাই গ্রেড লেশন যদি তুমি পেয়ে যাও, তোমার যদি মনে হয় এটা SWIN2 বা 3, ইউ কান্ট ওয়েট, তোমাকে অবশ্যই এখান থেকে টিস্যু নিতে হবে, ইউ ক্যান গো ফর দ্য হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ইউ ক্যান ডান দ্য লিপ।
এই যে CIN3 যারা মানে তারা পুরো এপিথেলিয়ামকে কভার করে ফেলেছে, বাট বেসমেন্ট মেমব্রেনকে এখনও ব্রেক হয় নাই। বাট তুমি তো শিওর না, এমনও তো হতে পারে বেসমেন্ট মেমব্রেন ব্রেক হয়ে গেছে, তুমি হিস্টোপ্যাথোলজিতে পেলা, কাজে CIN3 মে ওভারল্যাপ উইথ দ্য কার্সিনোমা ইন দ্য সিটু, অথবা ইনভেসিভ ক্যান্সার স্টেজ যেটা আছে A1, সেখানে আমাদের এটা ওভারল্যাপ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা লো গ্রেড লেশন, এটা বলে HCL, এটাকে বলে হাই সিল, LCL এবং হাই সিল, হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেলিয়াল লেশন। তাহলে এটাই গেলো আমাদের CIN, এটাই গেলো আমাদের CIN এর ম্যানেজমেন্ট এবং হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ভায়া অ্যান্ড দ্য প্যাপ স্মিয়ার অ্যান্ড কল্পোস্কোপি। আমরা কল্পোস্কোপিটাও বাই দিস টাইম কিন্তু পড়ে ফেললাম। কল্পোস্কোপির উপর প্রশ্ন আসছে, কল্পোস্কোপি কীভাবে করা হয়, কী কী ইন্টারপ্রিটেশন করা হয়, হাউ ক্যান ইউ ট্রিট এ পেশেন্ট, হাউ ক্যান ডায়াগনোস অ্যান্ড ট্রিট এ পেশেন্ট অফ সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিওপ্লেসিয়া উইথ কল্পোস্কোপি। তাহলে বলবা ডায়াগনোসিসের ক্ষেত্রে কারা কল্পোস্কোপি করবে, কেন করবে, কি কি আমি পাবো, কিভাবে ট্রিট করব, বাস কোশ্চেন অ্যান্সার শেষ। তাহলে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে আসলে এত কথা কেন? স্ক্রিনিংয়ের মধ্যে এত কথা, তার কারণ স্ক্রিনিংটা অনেক বড় চ্যাপ্টার, এবং আমরা যদি স্ক্রিনিংটাকে ভালো করি তাহলে সবাই আমার ক্যান্সার সার্ভিস ট্রিটমেন্ট করতে না জানলেও চলবে, বাট ইউ শুড নো অ্যাবাউট দ্য স্ক্রিনিং, ঠিক আছে? আর উই ক্যান ভ্যাকসিন কথা এটা আমরা কমপ্লিট করেছি। এখন আসে ইনভেসিভ ক্যান্সার। কোশ্চেনের মধ্যে আমাদের আর কি আছে, এখানে যে কটা কোশ্চেন আসছে আমি একটু চট করে পড়ে যাই। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর দ্য রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য CS সার্ভিস? বলেছি রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য CS সার্ভিস? CS সার্ভিসের কার্ডিনাল ফিচার কী? আচ্ছা, তাহলে এখন আমাদের তো আবার চট করে CS সার্ভিসে চলে যেতে হচ্ছে, কেমন? CS সার্ভিস যখন আমাদের দিস ইজ এ সার্ভিস এবং এখানে একটা লেশন আছে, এখানে একটা লেশন আছে, একটা লেশন দেখা যাচ্ছে। কার্ডিনাল ফিচার মানে হলো যেটা দেখলে তুমি শিওর যেটা CS সার্ভিস। কার্ডিনাল ফিচারের মধ্যে দেখা যাচ্ছে দেয়ার মে বি এ গ্রোথ, এই গ্রোথ মে বি পেডাঙ্কুলেটেড গ্রোথ, মানে বাইরের দিকে গ্রোথ হয়ে গেছে। ইট মে বি আলসারেটিভ, মানে একটি ক্ষত সৃষ্টি করেছে, অর ইট মে বি ইনফিল্ট্রেটিভ। ইনফিল্ট্রেটিভ মানে হলো এটা যদি আমরা কলামনার এপিথেলিয়াম হয়, সে কী করে বাইরের দিকে ঠেলে আসতে পারতেছে, ভিতর দিকে চলে যাচ্ছে, এবং ভিতর দিকে চলে যাওয়ার জন্য সার্ভিক্সটা অনেক ব্রড হয়ে গেছে। এই তুমি যদি অসের এখানে যাও না কিছু দেখবা না, কিন্তু সার্ভিক্সটা অ্যাবনর্মাল রকম বলো ব্যারেল শেপড। কাজে ন্যাকেটাই বা আমরা যদি খালি চোখে একটা CS সার্ভিসকে দেখি তাহলে আমরা দেখতে পাবো ইট মে বি কলিফারলয়েড গ্রোথ, অর ইট মে বি আলসারেটিভ গ্রোথ, অর ইট মে বি ইনফিল্ট্রেটিভ গ্রোথ। এখন তুমি যদি এই সার্ভিসটাকে হাত দাও তাহলে তুমি কি পাবা? এটা হলো হার্ড, ফিক্সড, ফ্রায়াবল, ব্লিডস অন টাচ, বইতে লেখা আছে। ফিক্সড, ফিক্সড মানে কি, যেহেতু লেশনটা হয়েছে এবং ইটস এ ক্যান্সার, এটা এই সার্ভিসটাকে ফিক্সড করে দিচ্ছে, আমাদের সার্ভিস মুভ করে, সেটা হচ্ছে না। তারপর হলো হার্ড, ফিক্সড, হার্ড খুব শক্ত লেশন, স্বাভাবিক পলিপের যেরকম যেরকম তোমার একটু সফট লেশন হয় তার নয়, হার্ড, ফিক্সড। আর হলো রেস্ট্রিক্টেড ইন মুভমেন্ট অ্যান্ড হলো ব্লিডস অন টাচ, হাত দিলে তুমি। এবং CS সার্ভিসে যখন আমরা পিভি করতে চাই, যখনই হাত বের করে নিয়ে আসি, কখনো কখনো অনেক বেশি টরেনশিয়াল ব্লিডিং তার হতে পারে, এবং পিভি করার সময় খুব সাবধানে আমরা তাকে প্রিভেন্ট করি, পিভি করি। তাহলে ইট ইজ আ কার্ডিনাল ফিচার। মেনশন দ্য ট্রিটমেন্ট মডালিটিস। ট্রিটমেন্টের মধ্যে যাওয়া লাগে তো CS সার্ভিসের মধ্যে কিছু না বলে স্ক্রিনিংয়ের মধ্যে আমরা থাকি। হোয়াট আর দ্য সার্ভিক্যাল স্ক্রিনিং প্রোগ্রাম ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাপ্লিকেবল? এটা তো আমরা পড়ে ফেলেছি। হোয়াট ডু মিন বাই ভায়া? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ভায়া ওভার প্যাপ স্মিয়ার? আমরা শেষ করেছি। হোয়াট ডু মিন বাই স্টেজিং অর গ্রেডিং অফ দ্য ক্যান্সার? ডিসক্রাইব দ্য স্টেজ 1 CS সার্ভিস। আমরা স্টেজিং কি জিনিস, গ্রেডিংটা বলেছি, স্টেজিং আমরা বলিনি, এখনও বলিনি। ডিফাইন পোস্ট মেনোপজাল ব্লিডিং। হোয়াট আর দ্য কজ অফ দ্য পোস্ট মেনোপজাল ব্লিডিং? মেনশন 4 কজ অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং, 4টা কারণ জানতে চেয়েছে। অ্যান্ড হোয়াট আর দ্য স্ক্রিনিং মেথডস অফ দ্য সার্ভিক্যাল ক্যান্সার অ্যাভেলেবল ইন বাংলাদেশ? 4টা কারণ জানছে পোস্ট মেনোপজাল ব্লিডিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা এটা হলো একটা ওমেনের ইউট্রাস এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং। 1 নাম্বার কারণ কি? CS সার্ভিস। 2 নাম্বার কারণ কি? সেটা হলো ইউট্রাইন, এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়ামে কার্সিনোমা হতে পারে। আর কি হতে পারে? Postmenopausal bleeding is due to any type of carcinoma unless it proved otherwise. তুমি খোঁজো কোথায় ক্যান্সার আছে, তোমাকে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজতে হবে। খোঁজার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি, তাকে হিস্ট্রি তো আছেই, স্পিকুলাম দিব, স্পিকুলাম দিয়ে আমি সার্ভিসে কোনো লেশন আছে কিনা দেখব। তারপর আমি এটাকে বাই ম্যানুয়াল করব,
কোনো লেশন আছে কিনা দেখবো, এই সার্ভিক্সের কনসিস্টেন্সি কেমন, ফিক্সড আছে কিনা, এই ক্যারেক্টারগুলো আছে কিনা। দেন আমি কি করব, আমি পার রেক্টাল এক্সামিনেশন করব। এটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। পিভির মধ্যে কি কি আছে, জাস্ট স্পিকুলাম দিয়ে দেখো, হাত দিয়ে ফিল করো, পার রেক্টাল এক্সামিনেশন করো। এটা আমরা করলাম, করার পর আমি দেখলাম যে সার্ভিক্সে কোনো লেশন নেই। তাহলে কি খুঁজতে হবে, এই ইউট্রাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে কোনো লেশন আছে কিনা। এন্ডোমেট্রিয়ামের কোনো লেশন আছে কিনা এটা তো তুমি স্পিকুলাম দিয়ে দেখতে পাবে না, এবং এটার জন্য আমাদের আইডিয়াল যে টেস্ট সেটা হলো ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি, টিভিএস। এটা দেখার জন্য ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি। তার কারণ অ্যাবডোমেন দিয়ে ইউট্রাস মেনোপজ যখন হয় তখন ইউট্রাসটা একটু ছোটো হয়ে যায়, এবং তুমি যদি অ্যাবডোমিনালি গিয়ে তুমি তাকে একটা আল্ট্রাসাউন্ড করতে পারো, তাহলে এই এন্ডোমেট্রিয়ামকে ঠিক মতো করে তুমি মাপ বা এটা নেওয়া যায় না। কিন্তু আমি যদি এটা টিভিএস করি তাহলে একদম মাপটা আমি সঠিকভাবে নিতে আসি যে এন্ডোমেট্রিয়াম, বাট তার এন্ডোমেট্রিয়ামটা ঠিক পাচ্ছি, বেশি মোটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, তাহলে এটা হলো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। যদি পেয়ে যাই, না যতক্ষণ পাবো ততক্ষণ, তাহলে খোঁজার জন্য আমি কী করেছি, টিভিএস করেছি। আর কি করতে পারি টিভিএস ছাড়া, উই ক্যান টেক বায়োপসি। এখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। আমরা বলেছিলাম যখন ডিএনসি, যেখানে অয়েলের ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেসটা নেওয়া হয়, এবং সেখানে আমরা যে বায়োপসিটা করি সেটাকে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেস বলি। পুরো ইউট্রাস থেকে নেওয়া হয়। এই যে ইউট্রাস, এখানে আমাদের ক্যাভিটি একদম ফান্ডাস থেকে নেওয়া হয়, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, লেটার ওয়াল এবং এন্ডোসার্ভিক্স, সব জায়গা থেকে স্যাম্পল নিয়ে আলাদা আলাদা বোতলে রাখা হয়, ফ্র্যাকশন করে, মানে ভাগ করে করে। এই জন্য এটার নাম হলো ফ্র্যাকশনাল কিউরেটাস। এবং ওইটা দিলে আমরা যদি হিস্টোপ্যাথোলজি করি, ইউ ক্যান ডায়াগনোস। এছাড়া আরেকটু কাজ করতে পারি আমরা এই পেশেন্টের। কিউরেটাসটা করার আগে আমরা যদি হিস্টারোস্কোপ, একটা ফাইবার অপটিক ক্যামেরা যদি ঢুকাই দিয়ে যদি আমি দেখি যে কোনো জায়গায় কেমন আছে, এবং ডেফিনেটলি যে জায়গাটা লেশন আছে সেখান থেকে যদি আমি বায়োপসি নিই, তাহলে সুবিধা হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা টিভিএস করতে পারি, উই ক্যান ডু দ্য হিস্টারোস্কোপ অর উই ক্যান ডু দ্য ফ্র্যাকশনাল কিউরেটিস ফর দ্য ডায়াগনোসিস। কোশ্চেন আসছে এটাই তোমাদের, হাউ ক্যান ইউ ইভালুয়েট দিস পেশেন্ট, 4টা কজ বলো, তারপর ইভালুয়েট কীভাবে করবা। তাহলে ইভালুয়েটে হিস্ট্রির পরে আমরা এখানে যাচ্ছি। যখন এটা আমাদের সিএ সার্ভিস এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নেয়, তাহলে আর কি কারণ, আর কারণের মধ্যে যেটা আছে, অনেক সময় তারা এইচআরটি নেয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এবং এই এইচআরটির কারণে আমাদের দেখা যায় এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন থাকার কারণে কখনো উইথড্রল ব্লিডিং হতে পারে। এটা বাইরের দেশগুলোতে খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা প্রচুর এইচআরটি নেয়। আমাদের দেশে মেয়েদের তো কি বলবো, নর্মাল চিকিৎসাই হওয়ার সবসময় সুযোগ থাকে না। তারা এইচআরটি কীভাবে নেবে, কোয়ালিটি অফ লাইফ বাড়ানোর জন্য এইচআরটি এত দামি ওষুধ তারা তো খেতেই পারে না। কিন্তু আমাদের বাইরের দেশগুলোতে লংজিভিটি, মানে লাইফ স্প্যানটা অনেক বেড়ে যাচ্ছে, এক্সটেন্ড বেড়ে যাচ্ছে, এবং তারা প্রচুর এইচআরটি নেয়, যে কারণে তাদের এইচআরটির কারণে ব্লিডিং হয়। আরেকটা হলো সেনাইল এন্ডোমেট্রাইটিস। সেদিন তোমাদেরকে চাইল্ডহুড ভালভোভ্যাজাইটিস বলেছিলাম, বুড়ো মানুষের ঠিক একই ঘটনা ঘটে। ইস্ট্রোজেন কমে যায়, ইস্ট্রোজেন কমে গেলে কি হয়, এই যে ইউট্রাস, এখানে খুব ইনফেকশন হয়, এন্ডোমেট্রাইটিস হয়, এবং সেখান থেকে ব্লিডিং হয়, দেয়াল ভেঙে পড়ে, প্লাস্টার ভেঙে পড়ে তোমার ব্লাড এসেছে, সেনাইল এন্ডোমেট্রাইটিস। এবং অনেক সময় দেখা যায় এখানে এটা সার্ভিক্সটা বন্ধ থেকে এখানে পায়োমেট্রা তৈরি করতে পারে, মানে পাস জমা হতে পারে। তাহলে আমরা বললাম 4টা কজের মধ্যে সিএ সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এই যেহেতু কমপ্লিকেশন তো এইচআরটি, সেনাইল এন্ডোমেট্রাইটিস, 4টা কজ বলেছি, অথবা সেনাইল ভালভোভ্যাজাইটিস, সিম্পল এই ভ্যাজানা থেকে আসছে ব্লিডিং, আর বুঝতে পারছে না। এছাড়া আরও আছে আমাদের এখানে পলিপ থাকতে পারে, অথবা ইভেন বয়স্ক মানুষ বুঝে না যে পারভ্যাজানাল ব্লিডিং হয়েছে, বলছে পার ইউরেথ্রাল ব্লিডিং হয়েছে ডিউ টু হেমাচুরিয়া হচ্ছে, সে বলতেছে এটা পারভ্যাজানাল, অথবা তার অ্যানাল ফিশার অথবা হেমোরয়েড হয়েছে, সে বলতেছে এটা ভ্যাজানাল ব্লিডিং। এটা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের দিজ আর দ্য কজ, and কীভাবে ইভ্যালুয়েট করবা সেটা আমি তোমাদেরকে বলে ফেললাম। তাহলে এটা একটা কোশ্চেন ছিল। এরপরে যেটা আমাদের কোশ্চেন খুব কমন করে আমরা যেটা বলেছে যে আরেকটা কথা, হোয়াট আর দ্য স্ক্রিনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ অ্যাভেলেবল, সেটা। আচ্ছা, স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে একটা কথা আমি তোমাদেরকে বলে যেতে চাই। ফার্স্ট ক্যান্সার ব্রেস্ট, সেকেন্ড সিএ সার্ভিস। উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য সিএ সার্ভিস, বাট হোয়াই নট দ্য ব্রেস্ট? যেখানে আমাদের মেয়েরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে ব্রেস্টে, আসলে যেটা হলো সিএ সার্ভিসের ন্যাচারাল হিস্ট্রিটা আছে না, ওটা ব্রেস্টে কিন্তু নেই। আর 2 নম্বর হলো সিএ সার্ভিস আমরা কারা স্ক্রিনিং করছি,
আমরা গাইনোকোলজিস্ট এবং আমাদের সাথে ফিমেল হেলথ ওয়ার্কাররা। বাট আমাদের দেশে তোমরা তো দেখেছো যে ম্যাক্সিমাম সার্জন, জেনারেল সার্জন, তারা কিন্তু মেল পারসন, এবং তাদের কাছে কিন্তু মেয়েরা আননেসেসারি একটা ব্রেস্ট এক্সামিনেশন করতে যাবে এটা খুব আনলাইকলি, যাই না। তো আমরা কি করেছি, গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট এই যে তোমার সার্ভাইকাল ক্যান্সার যখন স্ক্রিনিং হচ্ছে, প্রত্যেকটার মানে আমাদের সিস্টার বা আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে হাউ টু এক্সামিন দ্য ব্রেস্ট, কীভাবে ব্রেস্ট এক্সামিন করা হয়, যেটাকে বলা হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, CBE, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। একদম পেশেন্টকে কী করা হয়, ওই ভাই রুমের ভিতরে একটা গ্লাস থাকে, আয়না বড়, এবং সেই পেশেন্ট যেখানে তারটা কাপড়টা খুলে হাত উঁচু করে দাঁড়ায়, এবং আমরা হাত দিয়ে পুরাটা জায়গায় 2টা ব্রেস্ট পালপেট করতে চেষ্টা করি। পালপেট করে আমরা যদি কোনো কিছু না পাই, তাহলে আমরা ভায়া কার্ড যেটা দিই, নীল রঙের একটা ভায়া কার্ড দেওয়া হয়, দিয়ে বলা হয় ইয়েস ইটস ওকে, আপনার কোনো প্রবলেম নেই, আপনি আবার 5 বছর পরে আসবেন। কিন্তু যদি আমাদের ভায়া পজিটিভ হয়, তখন তাকে একটা গোলাপি রঙের বড় কার্ড দেওয়া হয়, এবং তাকে কল্পোস্কোপির জন্য হায়ার সেন্টারে পাঠানো হয়। এবং যদি ব্রেস্টে কোনো লাম্প পাওয়া যায়, তখন আমার এই সিস্টার কী করে, আউটডোর থেকে ওই কাগজটা নিয়ে হলুদ রঙের একটা কার্ড দেয়, নিয়ে সরাসরি আমাদের RS-এর রুমে অথবা আমার জেনারেল সার্জারির রুমে চলে যায়, যাতে পেশেন্ট কখনো আমাদের হাত থেকে হাতছাড়া না হয়ে যায়, যে আপনারা আসেন, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। কাজেই এই যে আমাদের গভর্নমেন্টের যে প্রজেক্ট যেটা আছে, যেটাতে কাজ করছে, সেটা নাম হলো সার্ভাইকাল অ্যান্ড দ্য ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, নট অনলি সার্ভিক্স। এটা জানতে হবে, তাহলে প্রশ্ন আসতেই পারে যে আমরা ব্রেস্ট নিয়ে এত, সার্ভিক্স নিয়ে এত কথা বলি, আমরা ব্রেস্ট কেন বলি না, এবং এটাও ডেভেলপ করা হয়েছে। তো আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করার পরে আমরা একবার ভায়া নেগেটিভ হলে সে কবে ভায়া করতে আসবে, 5 বছর। এই 5 বছরের মধ্যে যদি তার ব্রেস্টে কোনো প্রবলেম হয়, তাহলে লেট টিচ আওয়ার ফিমেলস, তাদেরকে আমরা শিক্ষা দিই কীভাবে নিজের ব্রেস্ট এক্সামিন করতে হয়। তারা কি করছে, আমরা শিখিয়ে দেওয়ার পরে আমরা বলি যে আপনি প্রতি মাসে একবার করে, জাস্ট আফটার মিনিস্ট্রেশনের আগে আগে অনেক মেয়েদের ব্রেস্ট একটু এনগর্জ থাকে এবং পেইন হয়, সেটা আমরা বলেছি প্রি মিনিস্ট্রাল মাস্টালজিয়া, অ্যান্ড ইট ইজ ডিউ টু দ্য হরমোন প্রোজেস্টেরন। কাজেই ওই সময় সে যদি পালপেট করে, অনেক মেয়েরা দেখবা যখন তোমরা প্র্যাকটিক্যাল লাইফে আসবে বলবে যে বিফোর মিনিস্ট্রেশন আমার এখানে পেইন হচ্ছে। কাজে এটা খুব একটা অরিড হওয়ার কিছু নয়, যেটা মিনিস্ট্রেশনের পর ভালো হয়ে যায়। কিন্তু যদি ভালো হওয়ার পরেও এটা পারসিস্ট করে, এবং সে নিজে তখন হাত দিয়ে পালপেট করে, এই যে ব্রেস্টটা সে তখন নিজে হাত দিয়ে চারিদিকটা পালপেট করে, 2টা ব্রেস্ট, এটাকে বলা হয় SBE, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। সে নিজে করবে, এবং কখনো যদি তাকে আমরা এটা সুযোগ পাই একবার বলার, সেটা নিজে নিয়মিত করে, এবং কখনো যদি দেখা যায় এখান থেকে তার কোনো হাতে কোনো লাম্প বা কোনো কিছু মনে হয়, তখন সে কিন্তু তার সার্জিক্যাল ডক্টরের কাছে কিংবা আমাদের গাইনিক কাছেই, যার কাছেই সে আসুক। তবে মনে রাখবা, ব্রেস্ট ইজ নট দ্য সাবজেক্ট অফ দ্য গাইনোকোলজি, ব্রেস্ট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য জেনারেল সার্জারি। সো আমাদেরকে আমাদের সার্জিক্যাল কলিগস যারা আছেন, ওনাদের কাছে এই পেশেন্টগুলোকে সহায়তা হবে, এবং ওনাদের কাছে নিয়ে যাওয়ার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের এখানে থেকে যাচ্ছে। এখন আসো, প্রচুর কেস দেওয়া হয়েছে যে a 55 years old postmenopausal woman came to the gynae outdoor with the history of foul smelling, pervaginal discharge for last 1 year. Okay, foul smelling, pervaginal discharge last 1 year, and irregular pervaginal bleeding for 3 to 4 months. তার বয়স 55, তার মেনোপজ হয়েছে আজকে থেকে 7 বছর আগে, কিন্তু গত 1 বছর থেকে তার ফাউল স্মেলিং ভ্যাজানাল ডিসচার্জ, এবং গত 1 মাস থেকে তার কিন্তু ব্লিডিং হচ্ছে। সো হোয়াট ইজ ইয়ার ক্লিনিক্যাল ডায়াগনোসিস? তোমরা চোখ বন্ধ করে বলতে পারো, ইট ইজ এ কেস অফ CA সার্ভিক্স, সার্ভাইকাল ক্যান্সার। হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? কি ভায়া, কল্পোস্কোপি? নো, দিস আর দ্য স্ক্রিনিং টেস্ট। নেভার 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 একটা তুমি ইউট্রাস পেয়েছো, এবং এখানে একটা ডেফিনিটিভ তুমি একটা লেশন পেয়েছো, তাহলে কিন্তু তোমাকে আর কোনো ভায়া বা কল্পোস্কোপি কিছুতেই যেতে হবে না। জাস্ট টেক এ বায়োপসি, গো ফর দ্য হিস্টোপ্যাথোলজি অ্যান্ড কনফার্ম। এবং বায়োপসি যখন নিব, তার সাথে তোমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, হোয়াট স্টেজ ইট ইজ, স্টেজ 1, 2, 3, 4, and treatment according to the treatment modalities account to staging-এর উপরে। আসলে বেসিক্যালি তোমাদের আমরা দেখতে পাচ্ছি টাইম অনেক চলে গেছে। সার্ভাইকাল ক্যান্সার এবং স্ক্রিনিংটা আসলে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। তোমরা সার্ভাইকাল ক্যান্সার থেকে কোনো প্রশ্ন না পারলেও চলে যায়, বাট স্ক্রিনিং থেকে না পারলে কিন্তু হয় না। আর স্ক্রিনিংয়ের কথা বললাম যে আসলে এখানে আমাদের সব জায়গাতে আমরা এত বেশি ইনভলভড, মানে এই টপিক্সটাতে কথা বলতে সুযোগ পেলে আসলে আমরা মনে হয় যে কম করে বলতে হতে পারি না। কিন্তু
আমি তোমাদেরকে পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন বলে দিয়েছি, পাশাপাশি আমি কিন্তু ক্লিনিক্যালি তোমাদেরকে একটা কনসেপ্ট তৈরি দেওয়ার চেষ্টা করছি, যাতে ইউ আর দ্য লিডার, তোমরা তো পরবর্তীতে ডক্টর, ইউ উইল লিড দ্য কান্ট্রি, যাতে তোমরা তোমাদের এই লিডারশিপটাকে বহন করতে পারো এবং এইটাকে তোমার অ্যাওয়ারনেস তৈরি করে দাও। তাহলে আমাকে কিন্তু আরেকটু সময় দিতে হবে কিংবা নিতে হবে, যাতে আমরা পরের দিন সিএ সার্ভিসটাকে আরেকটু ভালো করে পড়তে পারি এবং আমরা অল দ্য কোশ্চেন্স উই ক্যান কভার। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা আমাকে ওখানে ইনবক্সে দিতে পারো, আমি সেটা তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো। অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য অ্যানাদার শিডিউল রিগার্ডিং দ্য সিএ সার্ভিস। ওকে, তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।